আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা ম্যাথের স্পেশাল একটা এক্সামের সলভ দিচ্ছি। এই এক্সামটা নেওয়া হয়েছে বিগত 17, 18 এবং 19 সালের বুয়েটের কোয়েশ্চেনের উপর বেস করে, বা দেখা যাচ্ছে বেশিরভাগ কোয়েশ্চেনই সেম রাখা হয়েছে। এখন বুয়েটের কোয়েশ্চেনগুলো আসছে রিটেন স্টাইলে বা রিটেন হিসেবে আসছে, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো আমি এমসিকিউ ফরম্যাটে দিয়েছি। কারণ হচ্ছে এবার বলা যায় না রিটেন আসবে নাকি এমসিকিউ আসবে, অথবা কুয়েট রুয়েট এগুলো তো দেখা যায় এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, কিন্তু কোয়েশ্চেনের যেই ডিফিকাল্টি লেভেল এরকমই থাকে। সো আমরা এমসিকিউ স্টাইলে একটু সলভ করার চেষ্টা করবো, আর রিটেন তো আমরা করবই। সো আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কটা নর্মালি আমরা এটা এমসিকিউর জন্য ক্যালকুলেটর, আর ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা যায়। সো এগুলো আমরা ক্যালকুলেটরও ট্রাই করব, আবার নর্মালি ট্রাই করব। তো প্রথম অঙ্কটা ক্যালকুলেটরের চাপ দিলে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। সো ক্যালকুলেটরও দেখাবো। ফার্স্ট অফ অল এই যে এই ফরম্যাটটা, এটা হচ্ছে ওয়েলারের ফর্মুলা। এটা মানে হচ্ছে আমরা জানি যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারি, যার পোলার আকৃতি হচ্ছে এক্স হচ্ছে আর কস থেটা, ওয়াই হচ্ছে আর সাইন থেটা। তো আরটা যদি আমরা কমন নেই তাহলে এটা হচ্ছে পোলার আকৃতি। এই ফরম্যাটটাকে আমরা আর ই টু দি পাওয়ার আই থেটা বলতে পারি অয়েলারের সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে এইটা তো ছিল আমাদের মডুলাস, এটা তো হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এই জায়গাটাতে আর হচ্ছে সেই মডুলাস আর থেটা হচ্ছে সেই আর্গুমেন্ট। সো আর এবং থেটার মানের মধ্যে আমার থেটার মান বের করতে বসছি। এখন যদি এটা এমসিকিউতে আসে তখন আমরা কি করব? তখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করব? প্রথমেই আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। প্রথমেই দেখা যাচ্ছে না। প্রথমে আমরা ক্যালকুলেটর অন বাটন চাপ দিব। অন বাটন চাপ দিলে তারপর ক্যালকুলেটর মোড অপশনে মোডটা চেঞ্জ করে দিব, আমরা 2তে দিব। 2তে দিলে দেখতেছি আমরা ক্যালকুলেটরে কমপ্লেক্স দেখাচ্ছে। সো কমপ্লেক্স মোডে চলে যাবে, অন হয়ে যাবে 2তে দিলে হলো। এরপর আমরা যেটা করব, আমাদের যেই জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যাটা আমরা লিখব। লেখার ফলে আমি যদি একটু লিখি, আগে আমরা ভগ্নাংশ দিব। ভগ্নাংশ দেওয়ার পর 3 প্লাস 2, এই জায়গাটাতে হচ্ছে আমাদের আই। সো এই আই দিব, তারপর নিচে নিয়ে যাব। নিচে আসে না কেন? আসছে। নিচে নেওয়ার পর আমরা লিখব 2 প্লাস 3i, লেখা হয়ে গেছে। তারপর আবার আমরা প্লাস দিব। প্লাস দেওয়ার পর আমরা আবার একটা ফ্র্যাকশন দিব, সেখানে হচ্ছে এই যে 1 প্লাস 5i। এরপর আমরা আবার নিচে নিব 1 মাইনাস 2i। ঠিক আছে? আচ্ছা, 5-এর জায়গায় 8 চলে আসছে। সো এটা আমরা একটু চেঞ্জ করে নিই, 5। এই আমাদের লেখা শেষ। এখন দেখো, আমরা যদি ইকুয়ালে চাপ দিই, জাস্ট ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দিলে এই পুরো জিনিসটা আমাদের কাছে একদম সিম্পলভাবে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে চলে আসবে। আচ্ছা, এই ফরম্যাটটা যদি কারো প্রবলেম হয় তারা আবার একটু পিছন থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে আমি যেটা করব, এখান থেকে আমি পেয়ে গেলাম এক্স এবং ওয়াই এর মান। সো এখান থেকে যদি আমি লিখি, আমাদের -57/65 প্লাস 66/65i চলে আসছে। ওকে, এখন এখানে আমাদের এক্স এর মান হচ্ছে এটা, আর ওয়াই এর মান বা জটিল সংখ্যার কাল্পনিক অংশটা হচ্ছে এটা। এখন আমাদের এখানে থেটা লাগবে। তো থেটার জন্য আমরা কি জানি? আগে বলি এটা কোন চতুর্ভাগে পড়েছে আমাদের এটা হচ্ছে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস, মানে এই চতুর্ভাগে পড়েছে। তো এখন আমরা যেটা করব, এই চতুর্ভাগের জন্য আমরা জানি পুরাটা পাই মাইনাস এই কোণটা কি, tan ইনভার্স y/x। তো পাই মাইনাস tan ইনভার্স এখানে দেয়া আছে, ওইটা কোনো প্রবলেম নাই। y কত? y হচ্ছে 66/65, x কত? 57/65,
65, তাহলে 65 65 কাটা 66/57 আছে 66/57, হ্যাঁ এই যে গ হচ্ছে অ্যান্সার। আরেকটা জিনিস, এই মাইনাসটা কিন্তু বাইরে আসবে না, আমরা শুধু এখানে মাইনাস দিয়ে, এই মাইনাস দিয়ে এবং এই প্লাস দিয়ে শুধু আমরা দ্বিতীয় চতুর্ভাগ কনফার্ম করেছি, করার পর এখানে আর মাইনাস দিতে পারবো না, এখানে পাই মাইনাস দিয়ে আমরা দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর যদি করি, আর আমি তো ক্যালকুলেটর শিখাইলাম তোমাদের, দেখা যাচ্ছে যে এখানে অনেক টাইম চলে গেছে, তোমরা যখন করবা 5 সেকেন্ডও লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, আবার একটু আসি, সেটা হচ্ছে আমি যদি এই ক্যালকুলেটরের মাধ্যমে আমি যদি মডুলাস আর্গুমেন্ট বের করতে চাই, এই যে এইটা তো আমি বের করছি, এখন আমি যদি এসি বাটনে চাপ দিই তাহলে কিন্তু আমার এটা অ্যান্সার হিসাবে সেভ করা আছে। এখন অ্যান্সার হিসাবে যদি সেভ করা থাকে, এই শিফটে যদি আমি চাপ দিই, শিফটে চাপ দিলাম, তারপর কমপ্লেক্সের এই 2তে চাপ দিলাম, তাহলে আমার কয়েকটা অপশন আমাকে শো করতেছে। 1 নম্বর, আমি কি আর্গুমেন্ট বের করব, নাকি আমি কনজুগেট বের করব, নাকি আর অ্যাঙ্গেল থেটা বের করবো, মানে এই যে 3 নম্বর অপশন, এখানে মডুলাসও আসবে, থেটাও আসবে, আর 4 নম্বর হচ্ছে a প্লাস আইবি ফরম্যাটে দিবে। সো আমি যদি এখন 3 দেই, আমি যদি এখন 3 দেই, 3 দেওয়ার পরে যে আর এবং থেটা আসবে, কার আর এবং থেটা আমার লাগবে, এটা কার, আমি একটু ওই সাইডে নিয়ে নিলাম। এখন যদি আমি অ্যান্সারটা দেই, এই যে এখানের যে অ্যান্সারটা যদি আমি দেই, তার মানে অ্যান্সারের আর লাগবে আর থেটা লাগবে। এখন যদি ইকুয়াল চাপ দিই, তাহলে দেখো 3√5/5, 3√5/5 হচ্ছে এটা মডুলাস, আর অ্যাঙ্গেল হচ্ছে 130.81 ডিগ্রি, এটা হচ্ছে এর আর্গুমেন্ট। সো এভাবে তোমরা কিন্তু জটিল সংখ্যার অন্যান্য মানগুলো ক্যালকুলেটরে খুব সহজেই একদম ডিরেক্ট বের করে ফেলতে পারো। আচ্ছা, এভাবে তোমরা ট্রাই করবা। এখন আরেকটা জিনিস এখানে আমি একটু বলবো, সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় তোমাকে বললো এই যে এই ফর্মুলাটার যে ইউজফুলনেস, যেটা হচ্ছে z সমান, তোমাকে বললো 3 + 2i, এরকম একটা ফরম্যাট দিয়ে দিল, এরপর বললো তুমি z⁴n বের করো, অথবা তোমাকে পোলার ফরম্যাট আমি বললাম না, সো পোলার ফরম্যাটে এরকম একটা ফরম্যাট দিয়ে দিল, ফরম্যাট দিয়ে বললো এটাকে তুমি z⁴n বের করো। তো z⁴n মানে হচ্ছে যে r⁴n, r⁴n, i⁴n মানে i⁴n থেটা। সো এই জিনিসটাকে যদি এইখানে আমি লিখি r⁴n cos n থেটা প্লাস i sin n থেটা। সো এই z⁴n করলে আমার মডুলাসের ক্ষেত্রে r⁴n হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আর্গুমেন্টের ক্ষেত্রে n গুণ হয়ে যাবে। সো এরকম কোয়েশনও কিন্তু আসে, আমরা পরবর্তীতে এক্সাম নিলে সেক্ষেত্রে আমরা এরকম কোয়েশন করব। আচ্ছা, এটাকে বলে ডি মইভার্স ফর্মুলা, z⁴n হচ্ছে r⁴n, অ্যাঙ্গেলের সাথে n গুণ হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বরের জন্য অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, এরপর আসি 2 নাম্বার। 2 নাম্বারটা খুবই ইজি, এটা সবার জন্যই। সেটা হচ্ছে f অফ x দেওয়া আছে 1/1 - x, f অফ x কে আবার x এর জায়গায় এটা বসাবো, আবার বসাবো, আবার বসাবো। আমরা যদি মান বসাই 1/1 - 1/1 - x, এটা হবে আমাদের f অফ x। ওকে, এখন আমি যদি লসাগু করি 1 - x - 1, 1 কাটা যাবে, শুধু -x থাকবে, নিচে 1/x, 1 - x ছিল সেটা উল্টে গিয়ে 1 - x হবে। আমি কেন এইভাবে করতেছি, আমি তো ইচ্ছা করলে একদম ডিটেলসে করতে পারতাম, তোমাদের এই অভ্যাসটা যাতে হয়। আচ্ছা, এরপর f অফ x যদি আমি লিখি, এখন এই x এর জায়গায় আমরা কি বসাবো, 1/1 - x - 1/1 - x। এখন আমি যদি লসাগু করি তাহলে উপরে হবে কি 1 - x, 1 - x -1, 1 কাটা, শুধু থাকবে কি -x, নিচে হচ্ছে -1/1 - x। এই যে নিচের 1 - x আর এখানে 1 - x কাটা চলে যাচ্ছে, এখানে -1 ছিল, শুধু -1 থাকবে, এটা হচ্ছে আমাদের x। এই হচ্ছে আমাদের ঘ, এটাতেও ঘ অ্যান্সার। বোঝা গেছে? এটা খুব সিম্পল, এর জন্য এখানে আর টাইম নিলাম না। এরপরে আসি 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে বলছে x = b রেখা, y = 1 - x হোল স্কয়ার। আচ্ছা, এখন x = b রেখা যদি আমি আঁকি, এটা পরে আঁকি, y = 1 - x স্কয়ার, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো এই পরাবৃত্তের সমীকরণের
ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তো আমরা জানি যার পাওয়ার 1 থাকে সেই অক্ষ বরাবর হয়। আচ্ছা, তো এটা হবে হয় এরকম অথবা এরকম, মানে হচ্ছে আমি একটু একই দেখাই, হয় এরকম হবে না হলে এরকম হবে, মানে হচ্ছে ওয়াই এর পাওয়ার যেহেতু 1 সেহেতু ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন এটা আসলে কোথায় হবে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জিনিসটা আমি আসলে আঁকবো কোথায় বা কোন দিকে মুখ করে আঁকবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেটা হচ্ছে নিচের দিকে হতো, যদি এটা মাইনাস থাকতো সেটা হচ্ছে নিচের দিকে। যেমন আমি একটু বলি, একটু আস্তে ধীরেই বলি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এইটা হচ্ছে এক্স এর পাওয়ার 1 বড়, এক্স এর পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের এই দিকে। পাওয়ার 1 দিয়ে আমি বুঝলাম এটা হচ্ছে এক্স বরাবর, কিন্তু এটা এই দিকে মুভ করে থাকবে নাকি এই দিকে মুভ করে থাকবে, এটা হচ্ছে প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে। তাহলে বলো তো এটা কোন দিকে হবে? এটার রেখা কি হবে, সমীকরণটা কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax, সেম প্যাটার্ন, শুধু ঘুরে যাবে মাইনাসের জন্য। আচ্ছা, কেন ঘুরে যাবে? কারণ এটার উপকেন্দ্র হচ্ছে a, 0, তার মানে উপকেন্দ্র যদি ধনাত্মক হয় উপকেন্দ্রটা এইখানে, এটার উপকেন্দ্র কত? -a, 0, তো এটার উপকেন্দ্র যদি -a, 0 হয়, -a, 0 তো আর এখানে না, -a, 0 এখানে। ঠিক আছে, এই দুইটা জিনিস ব্যালেন্স করলে এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এইদিকে। তাহলে এই জায়গাতে ওয়াই এর আগে কোনো প্লাস মাইনাস আছে? মাইনাস নাই, মাইনাস যেহেতু নাই এটা হবে এইদিকে। কিন্তু আমি এই জায়গাটাতে দেওয়ার সাহস পাচ্ছি না, কেন? কারণ এটার শীর্ষ তো আমি জানি না। এটার শীর্ষ কত? এটার শীর্ষ হচ্ছে 0,0, এটার শীর্ষ কত? 0,0, এর জন্য আমি শীর্ষবিন্দু এখানে ধরে এঁকে ফেলছি। এখন এটার শীর্ষ কত? এটার শীর্ষ তোমরা সবাই জানো, তোমরা সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, সবাই জানো প্রথমটার শীর্ষ হবে 1,0, 1,0 হচ্ছে শীর্ষ। তাহলে আমি ফার্স্ট অফ অল বুঝে গেলাম শীর্ষবিন্দু কোথায়, শীর্ষবিন্দু হচ্ছে এখানে 1,0, বুঝে গেলাম। 2 নাম্বার আমি কি বুঝলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি এখন বলতেই পারি এটা হচ্ছে এরকম, এরকম একটা পরাবৃত্ত। এটা তোমাকে বুঝে ফেলতে হবে। এই চিত্রটা দেখি কত বড় বেসিক একটা জিনিস। বলছে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র এক্স ইকুয়ালস টু বি রেখা। এক্স ইকুয়ালস টু বি রেখা কি? এক্স ইকুয়ালস টু বি রেখা ধরো এরকম একটা রেখা, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। অংশদ্বয়কে এমন ভাবে বিভক্ত করে, ক্ষেত্রকে, আবদ্ধ ক্ষেত্র এই জায়গাটুকুকে এমন ভাবে বিভক্ত করে, হ্যাঁ 2 ভাগ করছে, 2টা পার্টিশন করছে, অংশদ্বয় এমন ভাবে বিভক্ত করে যেন r1 মাইনাস, যদি এই দিকে আর এই পুরো ক্ষেত্রটা যদি r1 হয়, পুরো ক্ষেত্রটা যদি r2 হয়, r1 মাইনাস r2 হবে 1/4। তো b এর মান নির্ণয় করতে বলছে। সো তোমাকে এটা একটু লং কাট করতেই হবে, এখানে কোনো অপশন নাই। তুমি যেটা করবা, ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফলটা 2টা পার্ট, একটা হচ্ছে r1 আমি এটা ধরলাম, আর একটা হচ্ছে r2 আমি এটা ধরলাম। সো r1 সমান কি হবে? r1 সমান হবে এই 0 থেকে এই b পর্যন্ত, 0 থেকে b পর্যন্ত 1 মাইনাস x স্কয়ার dx। ওকে, আচ্ছা r2 কোথায় লিখবো? r2টা এখানে লিখি। r2টা হচ্ছে এই b থেকে আবার এই পর্যন্ত, এখানে শীর্ষবিন্দু কত বললাম? 1,0, তার মানে 1 পর্যন্ত 1 মাইনাস x হোল স্কয়ার dx। আচ্ছা, এখন এটাকে যদি আমি ডিরেক্ট করি, দেখো ডিরেক্ট করব, এই পুরাটাকে আমি x বিবেচনা করতেছি মনে মনে। পুরাটাকে x বিবেচনা করলে 1 মাইনাস x হোল কিউব বাই 3, আর x এর সহগ কত? এখানে x এর সহগ -1 দিয়ে ভাগ হবে, এখানে b 0। আচ্ছা, এখন যদি আমি মান বসাই, এখানে 1 মাইনাস b হোল কিউব বাই 3 হবে, এটা মাইনাস, আর 0 যদি বসাই শুধু 1/3, মাইনাসে মাইনাসে প্লাস 1/3। আর এই জায়গাতে যদি আমি মান বসাই তাহলে কি হবে? সেম প্যাটার্নটাই আসবে, 1 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস, মাইনাসটা পরে। আচ্ছা, আমি এখানে ডিরেক্ট মান বসিয়ে দিই। আপার লিমিট হবে, তার মানে 1 মাইনাস 1 0, প্রথমটুকুর জন্য 0 হবে। তোমরা এটা এই যে এই জায়গাটাতেই মান বসালেই হবে, সেম প্যাটার্ন। তো 1 বসাও কত হয়? 0, তার মানে 0 হয়ে যাবে। এরপর b বসাও, b বসালে 1 মাইনাস b হোল কিউব বাই 3, আর মাইনাসে মাইনাসে প্লাস।
সো R1 এবং R2 এই দুইটা জিনিসের মাইনাস কত? R1 এবং R2 এর মাইনাস হচ্ছে 4 নাকি 1/4? 1/4 তো 1 মাইনাস 1 মাইনাস b হোল কিউব বাই 3 প্লাস 1/3 মাইনাস 1 মাইনাস b হোল কিউব বাই 3 সমান 1/4। ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুইটা প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু 1/b হোল কিউব বাই 3 সমান 1/4 মাইনাস 1/3। একটু মুছে দিই। এখন এই জিনিসগুলো কিন্তু তুমি ক্যালকুলেটরে করতে পারবা। সো ক্যালকুলেটরে যদি আমি ডিরেক্ট করি, এখানে আমি কি করব? 1/4। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমার এখানে 1/4 লিখতে হবে না। তো 1/4 যদি তুমি লিখতে চাও, তোমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। 1 নিচে হচ্ছে 4। হ্যাঁ, দেখো এখানেও কিন্তু একটু টাইম ওয়েস্ট হচ্ছে। এর জন্য আমি যেটা করব, দেখো আমি যেটা করব, ডিরেক্ট শুধু 4 লিখবো। 4 লিখে 4 ইনভার্স মাইনাস 3 লিখবো। কোথায় আসলো? 3 লিখবো। 3 লিখে আরে চলে গেল। আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে 4 ইনভার্স মাইনাস 3 ইনভার্স লিখতে তোমার সময় আরো অনেক কম যাবে। সো তুমি 4 ইনভার্স মাইনাস 3 ইনভার্স লিখবা, সেই জিনিসটার সাথে মনে মনে 3 দিয়ে গুণ করবা, সেই জিনিসটাকে আবার 2 দিয়ে ভাগ করবা, তারপরে মাইনাস মাইনাস কাটা দিবা। এখানে আমার আসছে 1 মাইনাস b হোল কিউব সমান 8 আসছে। 8 নাকি 1/8? 1/8 আসছে। সো 1/8 কে যদি আমি কিউবিক রুট করি, তাহলে আমার কি আসবে? 1 মাইনাস b সমান 1/2। তার মানে b এই দিকে আসবে, b এর মান হচ্ছে হাফ। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তুমি যখন করবা, তখন তো তুমি অবশ্যই আরো স্কিপ করে করবা বা আরো ফাস্ট হবা। মানে তোমাকে তো পারতেই হবে, বুয়েটে চান্স পাইতে হলে পুরা পুরা সারা দেশ থেকে টোটাল 1000 জন নেবে। সো তোমাকে ফাস্ট হতে হবে, পারতে হবে, সবই করতে হবে, কিচ্ছু করার নেই। 3টা অঙ্ক শেষ। এরপরে আসো 4 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, বুয়েটের অঙ্কটা ছিল অন্যরকম। 1001 থেকে 2500 ছিল, আমি চেঞ্জ করে দিচ্ছি। 51 হতে 99 পর্যন্ত নম্বর বিশিষ্ট 49টি লটারির টিকিট একটি পাত্রে রেখে উত্তম রূপে মেশানোর পর দৈব চয়নের মাধ্যমে একটি টিকিট টানা হলো। টিকিটের নম্বর 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখন 51 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এটা আমার দেখতে হবে, কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য এটা আমার দেখতে হবে, আর কতগুলো সংখ্যা 3 এবং 5 দুইটা দ্বারাই বিভাজ্য সেটা আমার দেখতে হবে। আচ্ছা, আমি যদি ফার্স্টে 3 দ্বারা বিভাজ্যটা চিন্তা করি, তাহলে এই জায়গাটাতে 51 থেকে বলছি, 51 থেকে 99 পর্যন্ত টোটাল কতগুলো সংখ্যা আছে? টোটাল 49 সংখ্যক সংখ্যা আছে, 49টা সংখ্যা আছে। এখন 49টা সংখ্যার মধ্যে কতগুলো 3 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, 49টা সংখ্যা যদি থাকে, তার মানে 3 গ্যাপে আমি একটা করে পাবো, 3 গ্যাপে আমি একটা করে সংখ্যা পাবো যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 51 3 দ্বারা বিভাজ্য, তারপরে 54 3 দ্বারা বিভাজ্য, এরপর 57 3 দ্বারা বিভাজ্য, 63 দ্বারা বিভাজ্য। সো 3 গ্যাপে পাবো। তার মানে এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে 16 পয়েন্ট সামথিং পাবো, 16 পয়েন্ট সামথিং পাবো। আচ্ছা, তো এখন আমি বলি 16টা যদি আমি বলি, সামথিং মানে কি? টোটাল 17টা তো পাচ্ছি না, 17টা গ্যাপ তো পাচ্ছি না, তাহলে 16টা বললে আমাদের ভুল হবে, কারণ শুরুতেই তো একটা শুরু হয়ে গেছে 51। তাহলে আমাদের যেটা করতে হবে, 51-র পরে আমি 16টা গ্যাপ পাবো 3 করে। তার মানে এখানে আলটিমেটলি তোমরা গুণে দেখো, আলটিমেটলি হবে 17টা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি যদি এ হিসাবে চিন্তা করি, তাহলে PF হচ্ছে 17/49। P of B বের করতে হবে, যেটা হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হতে হলে এটাকে এখন আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 9 পয়েন্ট সামথিং। সো 9 পয়েন্ট সামথিং যদি হয়, এটা যদি 50 থেকে হতো, তখন আমি 50টাকেও অ্যাড করা লাগতো। অবশ্য 50 থেকে হলে এখানেও 50 আসতো, 10 চলে আসতো। যাই হোক, তুমি একটু চিন্তা করবা, তাহলে বুঝবা। তাহলে 9 পয়েন্ট সামথিং এখানে হবে 9, এখানে আবার 1 যোগ হবে না।
সো 9/49। এখন আসো এইটুকুর মধ্যে 3 এবং 5 টোটালটা দিয়ে ভাগ যায়, 3 এবং 5 দুইটা দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কত হবে? সো এটা দিয়ে না ভেবে 15 দিয়ে ভাবো, কারণ 3 যেটা 3 দিয়ে ভাগ হবে আবার একই সাথে 5 দিয়ে ভাগ হবে, আলটিমেটলি 3 × 5 15 দিয়ে তাকে ভাগ যাওয়া লাগবে। সো 15 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, এটাকে ভাগ করলে কত হবে? 3 15 45 মানে 3টা। এখন 51 তো আর 15 দিয়ে ভাগ যায় না, সো 15টাই হবে। মাঝখানে 3টা আছে আর প্রথম স্টার্টিং পয়েন্টে কেউ নাই। সো P অফ A ইন্টারসেকশন B হচ্ছে 3/49। তাহলে কত হবে? 17 + 9 - 3 ডিভাইড বাই হচ্ছে 3/49 49 একসাথে লসাগু করে ফেলছি। সূত্র তো তোমরা সবাই জানো, এর জন্য এখানে বুয়েটের সলভ ক্লাস তো তারাই করতেছে যারা মোটামুটি বেসিক আছে। অথবা P অফ A + P অফ B - P অফ A ইন্টারসেকশন B, P অফ A P অফ B, যাই হোক। 17 আর 19 হচ্ছে কত? 17 আর 19 হচ্ছে 16, 26 13/49 আছে। 13/49 13 তার মানে এখানে মনে হয় ভুল আছে, সরি 13 কি হবে? 26 না 23, খুব ভুল আছে। 23/49 এই হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমরা করতে পারো, না এখানে করার দরকার নেই। 5 নাম্বার দেখো, 5 নাম্বার কোয়েশ্চনটা বলছে 5 ফিট দীর্ঘ একটি দড়ির এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত 10 ফিট। আচ্ছা, একটা দেয়াল আঁকলাম, এক প্রান্ত একটা উলম্ব দেয়ালে আটকানো 5 ফিট দড়ি এবং অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধের বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত। ও আচ্ছা, তার মানে কি করছে? একটা গোলক, একটা গোলকের সাথে একটা দড়ি বাঁধছে, বাঁধার পর তাহলে কি দোলকটা এভাবে দুলতে থাকবে। আচ্ছা, এখন এই দোলকটা, সরি দোলক না গোলক, এই গোলকটা এখানে এনে এখানে লাগিয়ে রাখছে। তাহলে এই যে গোলক, এই যে দড়ি, হ্যাঁ, তো আমি যদি সাইড ভিউ দেখি, সাইড ভিউটা হবে এরকম। এই যে গোলক, এই যে দড়ি, এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে 5 ফিট, কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা 10 ফিট, কারণ আমি এত বড় আঁকতেও পারবো না। এটা 10 ফিট, এটা হচ্ছে 5 ফিট। আচ্ছা, সো 5 ফিট যদি হয়, এটা যদি এখন সে এইদিকে টান হয়ে থাকার চেষ্টা করবে। সো টান হয়ে থাকলে দড়ির এদিকেও একটা টান পড়বে, কিন্তু তার তো ইচ্ছা সবসময় সে যাতে রশি বরাবর সোজাসুজি থাকে, কিন্তু দেয়ালের ফলে সে আর এদিকে যেতে পারবে না। কেন? দেয়াল তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। আচ্ছা, এখন এই লাইন বরাবর টান হয়ে থাকবে দড়িটা, তার মানে এটা 10, এই টোটালটা হচ্ছে এই ক্রিয়া রেখা থেকে, ক্রিয়া বিন্দু থেকে টোটালটা হচ্ছে 15। আচ্ছা, এদিকে হচ্ছে আর এই যে তার ওজনটা কত দেয়া? √5 কেজি, ওজনটা দেয়া হচ্ছে √5 কেজি। এখন আমরা যদি সূত্র দিই এখানে, তাহলে লামির উপপাদ্য দিলে কি হবে? এই √5 তার বিপরীত কোণ এটা, আর এর ক্ষেত্রে এই বিপরীত কোণ এটা, আর 10 এর ক্ষেত্রে বিপরীত কোণ এই, সরি 10 না, এই টান টি এর ক্ষেত্রে বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এখানে কি হবে? টি বাই, এটা আমি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি যদি দেই, ইকুয়ালস টু √5 বাই আমার কোণটা এটা। এই কোণটা আমি কিভাবে বের করব? এই কোণটা হচ্ছে, যদি আমি এখানে দেয়াল পর্যন্ত আঁকি, তাহলে এটা যদি এ দেই, এটা যদি আমি বি দেই, এটা যদি সি দেই, তাহলে কোণ এবিসি থেকে 180 মাইনাস এবিসি কোণ বা বি কোণ সাইন 180 মাইনাস বি কোণ, কারণ আমার কোণটা তো লাগবে এটা। সো টি সাইন 90 চলে গেছে, ইকুয়ালস টু √5 180 মাইনাস বি, তার মানে শুধু হবে সাইন বি। এখন এখানে সাইন বি মানে কি? লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ হচ্ছে 15, আর এটা 10 হলে এটাও তো 10, তাহলে এটা কত হবে? 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, মানে হচ্ছে 225 মাইনাস 100 √125। সো সাইন বি কি হবে? √5, এখানে হবে √125 ডিভাইড বাই অতিভুজ কত? 15।
সো এই জিনিসটা আমরা যেটা করবো, এটাও আমরা ক্যালকুলেটরে ফুল জিনিসটা লিখে আমরা ক্লিক করে দিব √5 আবার একটা ফ্র্যাকশন √125 ডিভাইড বাই 15, শুধু 3 আসে অ্যান্সার। অ্যান্সার 3 কি আছে আমাদের অপশনে? হ্যাঁ, অ্যান্সার 3 হচ্ছে। ঠিক আছে, এখানে আমার কোনো পণ্ডিতি করার কোনো দরকার নেই, টোটালটাই আমি ক্যালকুলেটর বসিয়ে দিব, যে ইএস ক্যালকুলেটর এগুলো অ্যালাউড। তো এই ক্যালকুলেটর বসিয়ে দিলে আমার অ্যান্সার চলে আসবে। এই ছিল 5টা কোয়েশ্চেন। পরের 5টা কোয়েশ্চেন আবার দেখে নেই। 6 নাম্বার ত্রিকোণমিতিটা cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x সমান sin ইনভার্স 1 মাইনাস x, এই টাইপের ত্রিকোণমিতি যদি থাকে তখন এমসিকিউ ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অপশন দিয়ে সিদ্ধ করতে পারি। যেমন আমি যদি এখানে ধরি cos ইনভার্স x, cos ইনভার্স 1 cos ইনভার্স কত মান 1, হ্যাঁ cos ইনভার্স 1, x এর মান কত হলে 1 হবে? আরে আবার উল্টা বলতেছি, যে cos ইনভার্স 1 হচ্ছে 0, আর sin ইনভার্স 1 কত? sin ইনভার্স 1 হচ্ছে π/2, তার মানে এখানে হবে -π/2। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 - 1 0, sin ইনভার্স 0, তার মানে 0, তার মানে এটা বাদ। দুইটার অপশন তো একই হয়ে গেছে, এটা দিয়ে দিলাম -1। আচ্ছা, তো 0 যদি বসাই, 0 বসালে কত হবে? cos ইনভার্স 0 মানে হচ্ছে π/2, sin ইনভার্স 0 কত? 0, তার মানে π/2 - 0, শুধু π/2। এখানে sin ইনভার্স 1 - 0, যদি 0 বসাই কত হবে? sin ইনভার্স 1 π/2, তার মানে 0-র জন্য খ আর গ এর মধ্যে অ্যান্সার বোঝা যাচ্ছে। cos ইনভার্স হাফের ক্ষেত্রে কি করব? এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। cos ইনভার্স হাফ লিখব, শিফটে দিয়ে cos চাপ দিলেই cos ইনভার্স চলে আসবে। আর হাফের ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিলাম তখন হাফের ক্ষেত্রে হাফ লিখতাম না, 0.5 লিখতাম। এই যে ছোট ছোট জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে। cos ইনভার্স 0.5 মাইনাস sin ইনভার্স 0.5 কত হয়? আমার এখানে 30 ডিগ্রি আসে। ওইদিকে sin ইনভার্স 1 মাইনাস হাফ মানে হচ্ছে শুধু হাফ, sin কতর মান হাফ? এই 30 ডিগ্রি, তার মানে আমাদের খ হচ্ছে অ্যান্সার। আরেকটা জিনিস আমি করতে পারি, ক্যালকুলেটরে তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে তোমরা ইকুয়েশনটা লিখতে পারো। হ্যাঁ, ইকুয়েশনটা যদি লেখো, যেমন দেখো আমি cos ইনভার্স লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? শিফটে চাপ দিব, চাপ দিয়ে cos ইনভার্সের চাপ, cos-এ চাপ দিব, cos ইনভার্স আসলো। এখন cos ইনভার্স আমার এখানে হচ্ছে x, তাহলে এখানে আলফাতে চাপ দিব, আলফাতে চাপ দিয়ে এই জায়গাটাতে x আছে না, সো x দিব, আলফা x একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, মাইনাস এখন শিফটে চাপ দিব, তারপর সাইনে দিব, তার মানে হচ্ছে সাইন ইনভার্স। তো সাইন ইনভার্স আবার আলফাতে দিব, আবার এই ব্র্যাকেটে দিব x ব্র্যাকেট। আচ্ছা, এখন আমরা ইকুয়ালে চাপ দিব না, এখানে একটা ক্যালক বাটন আছে, তো এই ক্যালক বাটনটাতে চাপ দিব। ক্যালক বাটনটাতে চাপ দিলে আমাকে জিজ্ঞেস করবে x এর মান কত চান, কত বসাবেন আপনি। আমি প্রথম অপশনটা কত? প্রথম অপশনটা 1 বসালাম। 1 বসালে দেখলাম কত? -90 ডিগ্রি। আর ডান পাশেটা তো মুখে মুখে করা যায়, অথবা ডান পাশেরটাকেও আমি বাম পাশে নিয়ে আসতে পারি। মাইনাস শিফটে দিলাম সাইন ইনভার্স কত আমার? 1 মাইনাস আলফাতে চাপ দিলাম, এই ব্র্যাকেটে চাপ দিলাম, x চলে আসলাম, একটা ব্র্যাকেট দিলাম। এখন ক্যালকে চাপ দিব, x এর মান আমি 1 বসাতে চাই, 1 দিলাম, -90। কিন্তু আমার এই জিনিসটা যদি আমি বামে নিয়ে আসি তাহলে কি -90 হয়? 0 হয়। সো এটা অ্যান্সার হবে না। আবার আমি ইকুয়ালে চাপ দিলাম, সে x এর মান জিজ্ঞেস করতেছে, আমি 0 বললাম, ইকুয়ালে আমি চাপ দিলাম, তাহলে 0 আসে, তার মানে 0-র জন্য ঠিক আছে। আবার আমি ইকুয়ালে চাপ দিলাম, সে আবার x এর মান চাচ্ছে, আমি এখানে দিলাম কি 0.5 মানে হচ্ছে হাফ, 0.5 দিলাম, আবার আমি ইকুয়ালে চাপ দিলাম, আবার 0 আসছে, তার মানে 0 আর হাফের জন্য অ্যান্সার। আচ্ছা, ধৈর্য ধরে দেখো, অনেক কিছু হয়তোবা টেকনিক শিখে ফেলতে পারবা। আচ্ছা, তার মানে এটা আমি ক্যালকুলেটর করতে পারি। আর নর্মালি যদি আমি করতে চাই তখন cos ইনভার্সকে আমি সাইন ইনভার্সে নিব, তারপর সাইন ইনভার্স মাইনাস সাইন ইনভার্স সূত্র দিব, এক করব, তারপর দুই পাশে সাইন ইনভার্স কাটা দিব, এখান থেকে x এর একটা রাশিমালা আসবে, সেখান থেকে আমি বের করে ফেলবো। আচ্ছা, ওইটা তোমরা সবাই পারবা, এর জন্য দেখালাম না। 7 নাম্বার জন্য আমি দুইটা টেকনিক ফলো করি। 7 নাম্বার জন্য আমি কয়টা টেকনিক ফলো করি? দুইটা টেকনিক ফলো করি। আচ্ছা, দুইটা টেকনিক ফলোর মধ্যে একটা টেকনিক হচ্ছে কি, এটা হচ্ছে ক্যালকুলেটরের টেকনিক। ক্যালকুলেটরটা আগে দেখাবো? আচ্ছা, আগে হাতেরটা দেখাই। এটা হচ্ছে রিটেনও তুমি ইউজ করতে পারবা। সেটা হচ্ছে লা হসপিটাল বা এল হসপিটাল, যেই রুলটা সেটা হচ্ছে তুমি এখানে x এর মান 0 বসালে
যদি তোমার কাছে 0 0 ফরম্যাট আসে অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ফরম্যাট আসে, তাহলে এটার জন্য লিমিটের যেই মান, তাহলে এটার জন্য লিমিটের যে মান আমি যদি লিখি লিমিট x টেন্ডস টু 0 f অফ x বাই g অফ x, এটার জন্য লিমিটের যেই মান আসবে সেম মানটা তুমি ডিফারেন্সিয়েশনের পর একাধিকবার ডিফারেন্সিয়েশনের পর f প্রাইম x বাই g প্রাইম x একই মান আসবে। উপরে নিচে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কোনো কিছু যায় আসে না, ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারবা যতক্ষণ পর্যন্ত 0 বাই 0 বা ইনফিনিটি ফরম্যাটটা মেনটেন করে। আচ্ছা, এখন আর এরপর নিচে 0 সরে গেলে তো তুমি মান বসাতেই পারবা। তাহলে আমি যদি প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কত আসে, e টু দি পাওয়ার x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, e টু দি পাওয়ার x স্কয়ারই থাকবে ইনটু 2x মাইনাস cos x করলে মাইনাস হচ্ছে প্লাস sin x, নিচে হচ্ছে 2x। এখন যদি আমি 0 বসাই নিচে 0 থেকে যাই। আচ্ছা, এখন আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, e x স্কয়ার, এখানে uv চলে আসবে 2x কে করলে হবে 2 প্লাস 2x কে রেখে ex স্কয়ার কে করলে e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু 2x, এখানে জাস্ট u এবং v এর ফর্মুলা দিছি, মাইনাস sin x এ করলে হবে cos x, নিচে হচ্ছে 2x এ করলে হবে 2। এখন তুমি 0 বসাও, 0 বসালে এটা হবে 2, 0 বসালে এই পুরোটা চলে যাবে, এখানে 0 বসালে হবে কত, cos x cos 0 মান হচ্ছে 1 মাইনাস 1 বাই 2 কত হচ্ছে হাফ আছে অ্যান্সার, হাফ হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে তোমার এল হসপিটাল বা লা হসপিটাল নিয়মে যদি তুমি করো, উপরে নিচে ডিফারেন্সিয়েট করবা, উপরে নিচে ডিফারেন্সিয়েট করবা এই প্যাটার্ন পেলে। কিন্তু আমি যেটা করতাম, ক্যালকুলেটর যখন ইউজ করা যায় তখন আমি যেটা করতাম, এই জায়গাটাতে তোমাকে কি বলছে দেখো, এই জায়গাটাতে তোমাকে বলছে x টেন্ডস টু 0, খুবই মজার একটা জিনিস, x টেন্ডস টু 0। তো আমি x ইকুয়ালস টু ক্যালকুলেটরে 0 পয়েন্ট না লিখে কোনটা লিখলে ভালো হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতাম অথবা 0.001 লিখতাম। তুমি যেটা মানে তোমার জন্য ফ্রেন্ডলি মনে হবে সেটাই তুমি করো, 0.00001 অথবা 3টা 01। আচ্ছা, যদি কখনো বলে x টেন্ডস টু পাই বাই 2, তো পাই এর মান জানি 3.14, সো কিন্তু আরো বেশি মান, সো আমি এখানে পাই বাই 2 কে আমি কি লিখতাম, x ইকুয়ালস টু 1.57। যদি x টেন্ডস টু পাই বলতো তাহলে 3.14ই লিখে দিতাম x এর মান। তো এগুলো লিখে কোথায় বসাতাম, x এর মানগুলা x এর জায়গায় বসাতাম, বসালে মান চলে আসবে। দেখো আমি করি, এটার ক্যালকুলেটর এখানে দেখাচ্ছি না, তোমরা কি করবা, e টু দি পাওয়ার ই কোথায়, e টু দি পাওয়ার x স্কয়ার মানে 0.0001, এটাকে আমি স্কয়ার দিব, মান বসালাম, স্কয়ার দিব, মাইনাস cos 0.00001 ডিভাইড বাই 0.00001 স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্যালকুলেটরটাকে ক্যালকুলাসের জন্য তোমাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তো রেডিয়ান মোডে আমি নিয়ে গেছি। তো তোমরা যদি একটু খেয়াল করো, আমি একটু জাস্ট ফরম্যাটটা দেখাই, খেয়াল করলে যেটা হবে এই যে e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস এই যে cos x ডিভাইড বাই x স্কয়ার। এখন যদি আমি ইকুয়ালে চাপ দিই কত আসছে, কি বিশাল বড় মান আসছে, 367879। এত বিশাল তো আসার কথা না, তার মানে আমার এখানে বসানোতে কোথাও ভুল হয়েছে, এখানে কোথায় সমস্যা হয়েছে, cos 0.0 কত হচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে অঙ্কটা আর মিলতেছে না। তো আচ্ছা, তোমরা এই টেকনিকটা ফলো করে অন্য ম্যাথগুলো দেখো, আমি বিশ্বাস করি এই জিনিসটা মিলবে। আচ্ছা, এটা হয়তোবা মিলবে না, সো তোমার অ্যান্সার দেখলেই তুমি বুঝবা, এই টেকনিকটা তুমি ফলো করো, অন্যান্য ক্ষেত্রে দেখবা মিলবে, পরে আরেকটা ক্লাসে আমি এটা বলবো। এখন 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটা হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, একটা বৃত্ত নিলাম, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং এবি চাপের একটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলাম, 10 সেন্টিমিটার, এবং এবি চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। আচ্ছা, এবি একটা চাপ নিলাম যেটা হচ্ছে 14 সেন্টিমিটার, চাপ এবি ও জ্যা এবি দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর, আচ্ছা এটা হচ্ছে চাপ এবি, এটা এ বি,
আর যে এ বি হচ্ছে এটা, সো এদের দ্বারা ক্ষুদ্র অংশ যেটা সেই অংশের ক্ষেত্রফলের মান লাগবে। এটা একটু নর্মাল জিনিস, তোমরা সবাই বের করতে পারবা। তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে একটা বৃত্তকলা এটা ও দিলে, ও এ বি বৃত্তকলা থেকে, টোটাল বৃত্তকলা থেকে ও এ বি ত্রিভুজটা যদি আমরা বাদ দিই তাহলে হবে। তো আমাকে কি করতে হবে, ও এ বি বৃত্তকলা মাইনাস ও এ বি ত্রিভুজ, ও এ বি বৃত্তকলা থেকে ও এ বি ত্রিভুজ আমি বাদ দিব। আচ্ছা, ও এ বি বৃত্তকলা মানে কি, বৃত্তকলার ক্ষেত্রফল কি, হাফ, কত ছিল বৃত্তকলার ফর্মুলা কি ছিল, 360 ডিগ্রির জন্য হচ্ছে আমার 2 পাই এর জন্য হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে 1 এর জন্য কত, পাই আর স্কোয়ার বাই 2 পাই ইন্টু থেটার জন্য কত, থেটার জন্য ইন্টু থেটা, তো পাই পাই কাটা, তার মানে আর স্কোয়ার থেটা বাই 2, হাফ আর স্কোয়ার থেটা মাইনাস হাফ ইন্টু, এখন এখানে দেখো তুমি হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি, এবির দৈর্ঘ্য জানো, উচ্চতা তো তুমি জানো না, উচ্চতা ইচ্ছা করলে আমরা বের করতে পারবো। এটা দুইটা নিয়মে করা যাবে। যদি আমি এখানে উচ্চতা বের করতে চাই তাহলে এটা যদি 14 হয় এটা হচ্ছে 7, দুইভাবেই করাই। এটা যদি 14 হয় এটা হচ্ছে 7, তাহলে অতিভুজ জানি, লম্ব আমি জানবো √10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 7, উচ্চতা কত √10 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এটা আসে √ ভূমি তো 7ই, টোটাল তো 14 না, 14 তাহলে অর্ধেক হচ্ছে 7, তো 100 মাইনাস হচ্ছে 49 √51। সো এটা দিতে পারো, অথবা আরেকটা জিনিস দিতে পারো, তোমার এখানে কিন্তু থেটা লাগবেই তোমার কাছে। সো যেহেতু থেটা লাগবে সেহেতু এখানে থেটার মাধ্যমে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা দেওয়া যায়, মনে আছে, এটা হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ। তো আমি যদি এটাকে লিখি এ বাহু, বি বাহু আর সি বাহু, মনে আছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন এ আর বি নিলে সাইন সি হবে, মাঝখানের কোণটা হবে। সো ওই সূত্রটাও তুমি দিতে পারো। সো ওই সূত্রটা যদি দেই আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো সবাই পারবা, সো এটা দেখাচ্ছি, হাফ ইন্টু এই বাহু এবং এই বাহু মানে হচ্ছে 10 ইন্টু 10 বা আর স্কোয়ার ইন্টু সাইন থেটা, এই টোটাল কোণটাকে আমি থেটা বিবেচনা করছি, সাইন থেটা। সো হাফ আর স্কোয়ার যদি আমি কমন নেই, থেটা মাইনাস সাইন থেটা। এখন এই ফরম্যাটটাতে আমি ডিরেক্ট মান বসিয়ে দিব, আর এর মান কত 10, মানে হাফকে আবার আমি কি লিখবো, হাফকে লিখবো 0.5 ইন্টু আর এর মান কত 10 স্কোয়ার ইন্টু থেটার মান তো আমার লাগবে, থেটার মান কত আমরা জানি, এস ইকুয়াল হচ্ছে আর থেটা, তার মানে থেটা হচ্ছে এস বাই আর। এস এর মান কত, এস এর মান হচ্ছে চাপের মান কত 14, আর এর মান হচ্ছে 10, মানে হচ্ছে এটা হচ্ছে 1.4, 14/10 1.4। তো এখানে আমি মান বসাবো হাফ ইন্টু 10 স্কোয়ার 1.4 মাইনাস সাইন 1.4। ক্যালকুলেটর কিন্তু তোমাদেরকে রেডিয়ান মোডে রাখতে হবে। সো হাফটা হচ্ছে 0.5 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 1.4 মাইনাস সাইন 1.4, রেডিয়ান মোডে রাখবো অবশ্যই। অ্যান্সার আছে 20.72, আছে এরকম 20.72, এই হচ্ছে আমাদের অ্যান্সার ক, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর একদম ট্রেডিশনাল একটা কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এক্সামিনেশন শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়। তাহলে এক্সামিনেশনকে টোটাল আগে দেখি কতভাবে সাজানো যায়। ex 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে, তার মানে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ই আছে কয়টা, একটাই, এক্স আছে কয়টা, একটা, এ আছে কয়টা, একটা, দুইটা, এম আছে কয়টা, একটাই, আই আছে কয়টা, একটা, দুইটা, মানে 2 ফ্যাক্টোরিয়াল, এন আছে কয়টা, দুইটা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে টোটাল, একদম সবাইকে দিয়ে সাজালাম। মাইনাস একত্রে রেখে সাজানোটা, একত্রে রাখতে হবে কাদেরকে, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রাখতে হবে। ব্যঞ্জন বর্ণ কে কে আছে, 1 2 3 4
পাঁচটা ব্যঞ্জন বর্ণকে একটা ধরতে হবে। ওকে, 1 2 3 4 5 6, 6টা স্বরবর্ণর সাথে একটা পুরা বস্তা হিসাবে কাজ করবে 5টা ব্যঞ্জন বর্ণ। তার মানে হবে 7 ফ্যাক্টোরিয়াল। নিচে হচ্ছে আমার n হচ্ছে 2টা, n হচ্ছে 2টা মানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু ওই যে 5টা ব্যঞ্জন বর্ণ একত্রে রাখার কথা, সেই 5টা নিজেদের মধ্যে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এ দুইটা আই দুইটা। তো এটাকে তুমি ক্যালকুলেটরে ডিরেক্ট বসালেই হবে, তোমার নিজের এরকম স্পিড বেড়ে যাবে অঙ্ক করার সময়। 11 ফ্যাক্টোরিয়াল বাই, তাহলে আমি যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মানটা আসবে 4914 তিনটা শূন্য, 4914 তিনটা শূন্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো 10 নম্বর লাস্ট অঙ্ক। বলছে f of x সমান cos ইনভার্স 2x বাই x প্লাস 1 এর রেঞ্জ কত? আচ্ছা, cos ইনভার্স 2x বাই x প্লাস 1 এর রেঞ্জ কত? আচ্ছা, এখন তোমাকে যেটা বুঝতে হবে, এই যে এই জায়গাটা থেকে তুমি এই টোটাল জিনিসটা থেকে কি মান পাও। এখন রেঞ্জটা তো কি বলে নির্ভর করে তুমি এখানে ইনপুট যেমন দিবা, তুমি এই জায়গাটাতে ইনপুট যেমন দিবা আউটপুটটা ঠিক তেমনই আসবে। সো ডোমেনটাকে একটু চেক করে নিই তো। cos ইনভার্স 2x বাই x প্লাস 1, এই 2x বাই x প্লাস 1 এর এখানে তোমার এই পুরা জিনিসটা আমরা জানি 1 এর মধ্যে থাকতে হবে, -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, কারণ cos ইনভার্সের ক্ষেত্রে 1 এর উপরে গেলে অথবা -1 এর ক্ষেত্রে তোমার কোনো মান আসবে না। সো ডোমেনটা এরকম আসবে। সো আমি যদি এখন এটাকে সমাধান করি তাহলে কি আসবে? কি বাবা, কি টাইপের কোয়েশ্চেন? তো এখানে আমি কি করব, তো এখানে আমরা দুইটা আলাদা মানে কন্ডিশন চিন্তা করে নিই। -1 লেজার ইকুয়াল 2x বাই x প্লাস 1 আর গুণ করে দিলে -x -1 লেজার ইকুয়াল 2x, বা এই পাশে নিয়ে গেলে -1 লেজার ইকুয়াল 3x। সুতরাং -1 লেজার ইকুয়াল -1/3 হচ্ছে x, x হচ্ছে -1/3 থেকে বড় দিতে হবে এখানে ইনপুট। আর 2x বাই x প্লাস 1 গ্রেটার ইকুয়াল 1 দিলে 2x গ্রেটার ইকুয়াল x প্লাস 1 মানে x এই পাশে আসবে মানে গ্রেটার ইকুয়াল হাফ। তার মানে তোমার x এর মান -1/3 থেকে যত বড় দিতে পারো কোনো সমস্যা নাই, অথবা হাফ থেকে যত বড় দিতে পারো, দুইটাই তো বড়র জন্য চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি, তার মানে এই দুইটা হচ্ছে প্রান্তীয় মান, এটাকে ক্রস করা যাবে না, এখানে একটু চেক করে নিতে হবে। x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 এটাই দিয়ে গেছে, x গ্রেটার ইকুয়াল এত, x প্লাস 1 এইদিকে 2x এইদিকে, দুইটাতে একই মিন করে। আচ্ছা, যাই হোক, এই -1/3 যদি আমি এখানে বসাই x এর জায়গায় তাহলে কত আসে? 2 ইন্টু -1/3 ডিভাইড বাই x প্লাস 1, একদম প্রান্তীয় মানটা আমি বসাইছি। আচ্ছা, এখানে হবে -1/3 প্লাস 1, এটা আমি ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে করি আমাদের আসে হচ্ছে -1, আর cos ইনভার্স -1 প্রান্তীয় মানটা বসালে cos ইনভার্স -1 আসবে আমাদের শুধু পাই আসবে। আচ্ছা, একটা মান তো। আচ্ছা, আর একটা জিনিস, এখানে দুইটাই x এর মান গ্রেটার দেন আসলো কিভাবে? এই টার্মটা তো 1 এর থেকে ছোট, আমি গ্রেটার কেন দিছি? 1 এর থেকে ছোট, এটা তোমার রেঞ্জের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তার মানে x এর মান হাফ, এইবার দিয়ে নিয়েছি হাফ। এখন যদি আমি হাফ বসাই তাহলে কত হবে? 2 ইন্টু হাফ, নিচে হাফ প্লাস 1, 2 আর 2 কাটা, হাফ আর 1 হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 3/2, আসবে 2/3। সো cos ইনভার্স আবার একটু বসাই এখানে, 2 ইন্টু, এখানে উড়াধুরা একটা মান আছে, তাড়াহুড়া করে এখানে আমি আবার ভুল করছি। তোমরা অবশ্যই প্রথমে ধরতে পারছো, কোনো সমস্যা নেই। 2x মাইনাস x কত? x, এখানে যেহেতু আমি 3 দিয়ে ভাগ করছি ওইভাবে, এখানে শুধু 1, এত জটিলতা তাড়াহুড়া করার তো কিছু নেই। সো 2 কাটা মানে শুধু 1। তো cos ইনভার্স 1 কত? cos ইনভার্স 1 হচ্ছে 0, তার মানে 0 থেকে পাই, এখন 0 থেকে পাই একটাই আছে। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে ওইটা আমরা দিতাম না, কারণ এখানে গ্রেটার ইকুয়াল লেজার ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে
হবে থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন। তো আমি আশা করি তোমরা এখান থেকে কিছু ট্রিক্স অবশ্যই ধরতে পারছো। আর আজকের ক্লাসটা আমি একটু দৌড়ের উপর নিয়েছি, এর জন্য হয়তো বা একটু স্ট্রেস লাগছে আমাকে বা কোথাও কোথাও ঝামেলা হয়েছে। তোমরা আপাতত আমার টেকনিকগুলো বোঝার চেষ্টা করো, আশা করি তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক ফাস্ট হতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আবার কিছু সমস্যার সমাধান নিয়ে চলে আসবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।